ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জানতে চেয়েছেন যে ইসলামে কোটা অনুমোদন করে কিনা। দেখেন, যদি সরাসরি বলেন যে কোটা এই শব্দটা ইসলামে আছে কিনা কোরআন হাদিসের মধ্যে, তো কোটা তো আসলে ইসলাম শরিয়ায় এইভাবে ডিরেক্ট নাই। তবে সিস্টেমটার কথা, কর্মক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে, কাকে নিয়োগ দেওয়া হবে, কাকে চাকরি দেওয়া হবে, কাকে নির্বাচন করা হবে, এগুলো তো শরীয়তে আছে। একটা মূলনীতি আপনাদেরকে মনে রাখতে হবে। ধরেন সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যখন একটা অঞ্চল জয় করেছে, জয় করার পরে এখানে যে গনিমতের মালগুলো অর্জিত হয়েছে সেই গনিমতের মালগুলো সাহাবীদের মধ্যে বন্টন করা হয়েছে। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছেন এই মানুষগুলোকে সরকার পুরস্কার স্বরূপ মুক্তিযোদ্ধা ভাতা দেয়, তাদের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয়। সরাসরি এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই, কারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে বিতরণ করেছে, বিলিয়ে দিয়েছে, এ মানুষগুলোকে পুরস্কার স্বরূপ অন্য মানুষকে উৎসাহিত করার জন্য এটা রাষ্ট্রনায়ক করতে পারে। এখানে শরীয়তে কোনো ঝামেলা নাই। মূল যে সমস্যাটা, ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন, তার পরিবার উপকার পেল, কিন্তু তার পরবর্তী 5 জেনারেশন, 6 জেনারেশন, 3 জেনারেশন, পরবর্তী জেনারেশন তাদেরকে যদি উপকার দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। এই জন্য কেউ আন্দোলন করতেছে পক্ষে, কেউ আন্দোলন করতেছে বিপক্ষে, তাই না? যে নাতিপুতি এরা এই অধিকার পাবে কিনা। তো এটা বিচারাধীন একটি বিষয়, সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, হকুল ইবাদ বলে ইসলামী শরিয়ায় একটি বিষয় রয়েছে যে কিছু জিনিস আছে মানুষের হকের সাথে সম্পৃক্ত। ধরেন একটা ছেলে অনার্স মাস্টার্সের সময় 5 বছর 6 বছর মোটো পড়াশোনা করলো না, খালি ঘোরাফেরা করলো, কিন্তু বাপ ছিল একটা কর্মকর্তা, বাপ ছিলেন একজন যোদ্ধা, মোটেও পড়াশোনা করে নাই, টাইনিয়া টুনিয়া কোনোভাবে পাশ করছে। এখন সে পরীক্ষা দিল, টেনে টেনে সেখানেও পরীক্ষা পাশ করলো। আর আরেকজন যিনি মেধাবী, উনি ফার্স্ট বয়, উনি সেকেন্ড বয়, উনি দেখা যাচ্ছে 100-র মধ্যে 96 পাইছে, আর ওই যে টেনে টুনে যে পাশ করছে ও পাইছে 33। তাহলে কি কোটার আলোকে এই ছেলেটা যে 33 পেয়েছে, ওই 96 পাওয়া ছেলেকে টপকে গিয়ে সে চাকরি নিচ্ছে। তাহলে কি হচ্ছে? মেধাটা নষ্ট হচ্ছে, মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে, তাই না? তো ক্ষেত্র বিশেষে এই সমস্ত জায়গা, যেই জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে, দিন হুমকির মধ্যে পড়বে, পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে, এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত। এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে, এটাকে অনুমোদন করে না। ইসলাম কি বলছে? যেই মানুষের যেই যোগ্যতা তাকে সে অনুপাতে মূল্যায়ন করতে বলা হয়েছে। ধরেন একজন কোরআন তেলাওয়াত একেবারে মিশরি কারীদের মতো পারে, সৌদি আরবের কারীদের মতো পারে, আর আরেকজন কোরআন তেলাওয়াত করে কিভাবে? চাঁদপুর, কুমিল্লা, রাজশাহী, নোয়াখালী, কুড়িগ্রাম, এই গ্রাম অঞ্চলে একজন মুরব্বীর মতো ভাঙাচুরা পড়া, ঠিকমতো পড়তেই পারে না, তেলাওয়াত করতে পারে না। তা আপনাকে যখন ইমামতির ইন্টারভিউ নেবেন, নিশ্চয়ই ওই গ্রাম্য লোককে নেবেন না, নেবেন যিনি মিশরের মতো তেলাওয়াত পড়ে, যিনি সৌদি আরবের হাফেজদের মতো তেলাওয়াত করতে পারে। আপনি তো তাদেরকে মূল্যায়ন করবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এই জায়গাটা থেকে আসলে আমাদের খুব ফিল করা এবং খুব চিন্তা করা উচিত যে আমরা কাদেরকে নির্বাচন করছি। এবার আসেন, যদি সরাসরি এটাকে হারাম বলেন, কোটার বিপক্ষে আপনি কথা বলেন, তাহলে রাষ্ট্রের জন্য যারা জীবন দেবে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা লড়াই করবে, এই মানুষগুলো কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে। তাই যোগ্যতা অনুসারে মানুষকে বিবেচনা করা উচিত। যারা আন্দোলন করছেন এবং যারা পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন, নিট অ্যান্ড ক্লিন একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করা নিয়ে আসা উচিত যে কোটি কোটি জনসংখ্যার দেশ হচ্ছে এই বাংলাদেশ। আমি কোটার কারণে, প্রতিবন্ধীকে আপনি যদি সুযোগ না দেন, এই মানুষগুলো কিভাবে এগিয়ে যাবে? তো সেক্ষেত্রে তাদেরকে যোগ্য করে তোলা, যারা পড়াশোনা করছে না কিন্তু কোটার সুবিধা নিচ্ছে, তাদেরকে যোগ্য করে তোলার দায়িত্বও কিন্তু যারা নীতি নির্ধারক তাদেরকে যোগ্য করে তুলবে এবং তাদেরকে সেই কর্মের ব্যবস্থা করে দেবে। তো কোটাকে সরাসরি নেগলেক্ট করা এটা উচিত না। আবার কোটার মধ্যে থেকে পড়াশোনা বর্জন করে অযোগ্য হয়ে আপনার ফ্যাসিলিটি নেওয়া, এটাও কিন্তু উচিত না। কারণ এখানে একটা হকুল ইবাদের বিষয় রয়েছে। ঘুষ দিয়ে অনেকে চাকরি নেয়, কি করে? পাশ করছে টেনে টুনে। আরেকজন দেখা যাচ্ছে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কি করলো? 18 লক্ষ টাকা ঘুষ দিয়ে ওই যে 9 নম্বর সিরিয়ালে ছিল, 12 নম্বর সিরিয়ালে ছিল, ওই ছেলেটা ঢুকে গেল। সম্পূর্ণরূপে হারাম, এটা কোনোভাবেই জায়েজ নেই। এখন কোনো পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে, অথবা দেশ
দেশের মানুষের প্রতি, জাতির প্রতি, জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে, এরকম কারোর অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, রাষ্ট্র বা সরকার দেয়, সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয়, তো সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই অন্যায্য হবে এবং জুলুমে পর্যবসিত হবে। বিশেষ করে যে সমস্ত জায়গায় আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়, যেখানে আসলে মেধাই সব কিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত, না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্নভাবে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে জাতির, সেরকম জায়গাতে বিশেষ করে এই ধরনের ফ্যাসিলিটিস যদি থাকে, কোটার ফ্যাসিলিটিস বা কোটার সুযোগ, তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে সেটি তো অবশ্যই অন্যায় হবে। এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড, প্রয়োজন এবং আমাদের সাধ্য, এর সব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে। এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য, ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে অথবা যে কোনো কারণেই হোক না কেন, তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয়, সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে। অনেক সময় দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি। মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা, বিশেষ করে নার্সিংয়ের কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায়, এরকম আর অনেক জায়গা আছে। তো এই যে কোটা, এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা হলো ছেলেরা, যুবক ছেলেরা তারা বেকারত্বের হার তাদের মধ্যে বাড়তে থাকে। মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে, ইসলাম সেটাকে নিষেধ করে না। একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনাই করি না। একজন মেয়ে, নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন, সেটাই কাঙ্ক্ষিত। অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন, করতে পারেন। কিন্তু তাকে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের তুলনায় তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে, সমাজ আমরা দেখতে পাচ্ছি। কোটার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে, সেটা অবশ্যই অযৌক্তিক হবে, অন্যায্য হবে। এর জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কি, কতটুকু রাখা হলো, অনেক বেশি রাখা হলো কিনা, তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কিনা, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে চলে যায় কিনা, মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় সেক্টরে সমস্যা তৈরি করে কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অতএব সেগুলোকে মাথায় রাখা দরকার। পশ্চিমারা বিভিন্ন লোন, সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে, সরকারকে চাপ দিয়ে সমস্ত কোটাগুলো, বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয়। নারীর ক্ষমতায়ন, এসডিজি গোল, নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত পেড়ে থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তারা আদায় করে নিয়ে থাকে। তো এই বিষয়গুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সব কিছু করে ফেলবো, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এদেশের মানুষের যে কালচার, তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপেই আমরা একটার পর একটা কোটার খড়গ যদি আমরা দিতে থাকি, তাহলে সেটা অনেক ক্ষেত্রেই আমাদের অচল অবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে। বিশেষ করে মেধাবীরা নানা কারণে এমনিতে দেশে থাকছে না, তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে। এরা যদি এভাবে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। অতএব মৌলিকভাবে আমি শরিয়ার দৃষ্টিকোণ যদি বলি, তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন, তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা দিলেন, এটা যেরকম নাজায়েজ নয়। অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন, তারা কোনো ক্ষেত্রে কোটার ব্যবস্থা রাখলে সেটা নিষিদ্ধ নয়। বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন, তাদেরকে স্বীকৃতিস্বরূপ কোনো কোটা দেওয়া হলো, কোনো সুবিধা দেওয়া হলো, এই সুবিধাগুলো দেওয়া অন্যায্য নয়। কিন্তু এটার রেশিওটা যেন যৌক্তিক হয়, অযৌক্তিক না হয়। বিশেষ করে যে সমস্ত জায়গায় মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না, সে সমস্ত ক্ষেত্রে কোটা যথাসম্ভব না রাখা, এই বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান শরিয়ার দৃষ্টিকোণ থেকে আসবে। এখানে অসৎ উদ্দেশ্য যদি কাজ করে, রাজনৈতিক টার্গেট লক্ষ্য যদি কাজ করে, জাতির ক্ষতি হোক আর লাভ হোক, তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায়, সেটা যে গুনাহের কাজ হবে, সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই।